আমি আমি কে? আমি স্বাধীনতা দাস। তবে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? না, সব কালো। এত বছর স্বাধীনতার পরেও আমরা এখনো অন্ধকারে দাসত্বের শৃঙ্খলে বন্দী। কেন জানো? কারণ আমরা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের ভুলে গেছি। আমরা সেই সব মহান আত্মাদের নাম মনে রাখি না, যারা আমাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু আজ আমরা এই অন্ধকার সরিয়ে হারিয়ে যাওয়া আলোকে খুঁজে নেব। চলো ফিরে যাই অতীতের সেই গৌরবময় অধ্যায়ে। তোমাদের সামনে দুটি ছবি, একবার ভালো করে দেখো। তাদের চোখের দিকে তাকাও। কে তারা? তাদের নাম মনে করতে পারো? তোমাদের হাতে মাত্র 5 সেকেন্ড। পারবে কি তাদের নাম মনে করতে? ঠিক আছে, হয়তো কিছু উত্তর দিয়েছ, হয়তো সঠিক, হয়তো ভুল। কিন্তু আমরা তাদের কথা জানবো। এবার ইতিহাসের পাতা উল্টানোর সময়। বিপ্লবী অনন্ত সিংয়ের কথায় কে জানত যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠবে। মাতৃভূমি দ্বিশতাব্দীব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে। দেশমাতা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে না জানে কত বীর সন্তান তাদের প্রাণের বিসর্জন দিয়েছিলেন। আমাদের আজকের গল্পটি এমনই একজন বীর সন্তান যাকে অজ্ঞান অবস্থাতেই ইংরেজরা ফাঁসির মঞ্চে তোলে এবং সেখানেই তাকে ফাঁসি দেওয়া হয়। এই হিংস্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়া সেই যুবনেতার নাম হচ্ছে সূর্য সেন, যিনি মাস্টারদা নামেও পরিচিত ছিলেন। আজকের আমাদের এই গল্পটি সূর্য সেনের মাস্টারদা হয়ে ওঠার পিছনে যে ইতিহাস রয়েছে সেটি নিয়ে। কিভাবে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে যোগ দিলেন বিদ্রোহী রণক্ষেত্রে, কিভাবে তিনি পরিকল্পনা করলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের। চলুন আজকে বিস্তারিতভাবে জেনে নিই মাস্টারদা সূর্য সেনের জীবনের কিছু জানা অজানা কথা। 1894 সালের 22শে মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন সূর্য সেন। ছোট থেকেই তিনি দেশপ্রেমিক ছিলেন। তিনি চট্টগ্রামের একটি স্কুলে শিক্ষকতা করতেন, তাই সবাই তাকে ভালোবেসে মাস্টারদা বলে ডাকত। বাবা রাজমণি সেন পেশায় শিক্ষক ছিলেন এবং মা হলেন শশীবালা সেন। তার 2 ভাই এবং 4 বোন খুব ছোটবেলায় পিতামাতাকে হারিয়ে কাকা গৌরমণি সেনের কাছে মানুষ হন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন এবং ধর্মীয় মনোভাবাপন্ন প্রকৃতির ছিলেন।
ছোট বয়স থেকেই তার জীবনে স্বামী বিবেকানন্দের আদর্শের গভীর প্রভাব পড়েছিল। দয়াময়ী উচ্চ প্রাথমিক স্কুল ছেড়ে তিনি নোয়াপাড়া হাই স্কুলে ক্লাস 8 পর্যন্ত পড়েন। তারপর ন্যাশনাল হাই স্কুলে ভর্তি হন। 1912 সালে তিনি ন্যাশনাল হাই স্কুল থেকে এন্ট্রান্স পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন। কলেজে পড়াকালীন 3rd ইয়ারে পরীক্ষা চলাকালীন টেবিলে ভুল করে পাঠ্য বই রাখার অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। পরের দিনই অদম্য জেদ নিয়ে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিএ পাশ করেন। কলেজ ছাত্র থাকাকালীন সময়ে তিনি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এবং এই কলেজেই ছিল বিপ্লবীদের এক গোপন ঘাঁটি। বিএ পাশ করার পর চট্টগ্রামে ফিরে এসে মাত্র 22 কিংবা 23 বছর বয়সী যুবক ছেলেটি ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয় বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ান বাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনালিপ্ত উমাতারা হাই স্কুলে অঙ্কের শিক্ষক হিসাবে যোগদান করেন। এই সময় তার বিপ্লবী দলের সাথে গভীর সম্পর্ক গড়ে ওঠে এবং শিক্ষকতা করার সুবাদেই তিনি বিপ্লব মহলে মাস্টারদা হিসাবে পরিচিত পেলেন। বহরমপুরে থাকাকালীন রাজনৈতিক দলের সাথে যুক্ত হন এবং অধ্যাপক সতীশচন্দ্র চক্রবর্তীর সান্নিধ্যে এসে বিপ্লবের শিক্ষা নেন। 1918 সালে চট্টগ্রাম থেকে অম্বিকা চক্রবর্তী, চারু বিকাশ দত্ত, অনুরূপ সেন, নাগেন্দ্রনাথ সেন প্রমুখ বিপ্লবীদের নিয়ে একটি দল গঠন করেন। তৎকালীন বাংলার প্রধান দুটি বিপ্লবী দল যুগান্তর এবং অনুশীলন সমিতি। এদের সাথে তিনি সম্পূর্ণভাবে না মিশে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও পরবর্তীকালে তিনি অনুশীলন সমিতির সাথে যুক্ত হয়ে কাজ করেন। 1919 সালে তিনি পুষ্পকুন্তলা দত্তের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিছুদিন পরেই তিনি গ্রামের বাড়ি ছেড়ে শহরে পালিয়ে আসেন। দেশকে স্বাধীন করার জন্য আত্মত্যাগকে একমাত্র অস্ত্র হিসাবে বেছে নিয়েছিলেন, কিন্তু চট্টগ্রামে ফিরে অভিভাবকদের চাপে পড়ে তাকে কিছুটা বাধ্য হয়ে এই বিয়েতে সম্মতি দিতে হয়েছিল। ফলে তাদের দাম্পত্য জীবন একবারই সুখের ছিল না, ক্রমেই জটিল থেকে জটিলতর হতে থাকে। 1920 সালে গান্ধীজি কর্তৃক অসহযোগ আন্দোলন শুরু হলে অনেক বিপ্লবী এই আন্দোলনে যোগদান করেন। গান্ধীজির অনুরোধে বিপ্লবীরা তাদের কর্মসূচি 1 বছরের জন্য বন্ধ রাখেন। সূর্য সেনও এই অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন, কিন্তু গান্ধীজি 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করলে বিপ্লবী দলগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। তখন চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত অসম বেঙ্গল রেলওয়ে কারখানার শ্রমিক ও কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো। 1923 সালের 13ই ডিসেম্বর মাস্টারদার গুপ্ত সমিতির সদস্যরা চট্টগ্রাম কোর্টের ট্রেজারি থেকে প্রায় 17,000 টাকার বস্তা দিবালোকে ছিনতাই করে পালায়। সেটির খবর পেয়ে পুলিশ তাদের উপর চড়াও করলে এক খণ্ড যুদ্ধ বেঁধে যায়, যেটা নগরখানা পাহাড় খণ্ডযুদ্ধ নামে পরিচিত। এই খণ্ডযুদ্ধের শেষে পুলিশ সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তীকে গ্রেপ্তার করে। এরপর শুরু হয় রেলওয়ে ডাকাতি মামলা। কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসাবে নিযুক্ত হন। ফলস্বরূপ সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী এই মামলা থেকে ছাড়া পেয়ে যান। তবে গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের উপর যে অকথ্য নির্যাতন হয়েছিল তার বদলা নেবার জন্য কলকাতা পুলিশ কমিশনারকে হত্যা করার পরিকল্পনা করেন মাস্টারদা। কিন্তু এই পরিকল্পনার কথা পুলিশের কানে পৌঁছে যায়, আবার ধরপাকড় শুরু করে। অবশেষে 1926 সালে মাস্টারদা পলাতক অবস্থায় কলকাতার আমস্টার স্ট্রিটের এক মেসে পুলিশের কাছে ধরা পড়লে প্রথমে তাকে রাখা হয় মেদিনীপুরের সেন্ট্রাল জেলে এবং পরে বোম্বাইয়ের রত্নাগিরি জেলে পাঠানো হয়। সেই সময় তার স্ত্রী মৃত্যুশয্যায় ছিল। বহু দরখাস্তের পর তাকে পুলিশি কড়া পাহারায় রত্নাগিরি জেল থেকে চট্টগ্রামে আনা হয় তার স্ত্রীর সাথে দেখা করার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে ততক্ষণে তার স্ত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অবশেষে 1928 সালের শেষ ভাগে তিনি জেল থেকে মুক্ত হন। 1928 সালে কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির বার্ষিক অধিবেশন হয় এবং সেই অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে তার বৈঠক হয়। এরপর 1930 সালের শুরুর দিকে আকসারখাঁড় দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত কংগ্রেস অফিসে সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী ভবিষ্যতের সশস্ত্র বিপ্লবের রূপকথা নিয়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আলোচনা করেন। আলোচনা করার পর ঠিক হয় যে শুধু শহর থেকে নয়, গ্রামগঞ্জ এবং কক্সবাজার থেকেও বিপ্লবীদের নেওয়া হবে। আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শে
অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, চিটাগাং ব্রাঞ্চ। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল অস্ত্র সংগ্রহ করা এবং বোমা তৈরি করা। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদা ও তার বিপ্লবী দল ব্রিটিশ সরকারের চট্টগ্রাম অস্ত্রাগারে আক্রমণ চালায়। তারা পুলিশ ও টেলিগ্রাফ অফিস দখল করে স্বাধীনতা ঘোষণা করে। যদিও ব্রিটিশ বাহিনী পাল্টা আক্রমণ চালায়, তবুও এই আন্দোলন ব্রিটিশ শাসকদের আতঙ্কিত করে তোলে। এপ্রিল বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ে অবস্থান করার সময় ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করে। এটি জালালাবাদ যুদ্ধ নামে খ্যাত। বিপ্লব দলের 12 জন বিপ্লবী মারা যায়, কিন্তু ইংরেজ সেনা মাস্টারদাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন। 18 এপ্রিল অন্য একটি পরিকল্পনাকে বাস্তবায়ন করে এবং তারা পাহাড়তলির ইউরোপীয় ক্লাবকে আক্রমণ করবে বলে ঠিক করে। কিন্তু সেই দিন গুড ফ্রাইডে থাকায় সেই অফিসে কেউ ছিল না। এরপর 23শে সেপ্টেম্বর মাস্টারদার নির্দেশে ভারতের মুক্তিযুদ্ধের আরও এক বীরকন্যা প্রীতিলতা ওয়েদার ইউরোপীয় ক্লাবটি আক্রমণ করেন এবং 53 জন ইংরেজকে হত্যা করা হয়। প্রায় 3 বছর মাস্টারদা আত্মগোপন করে রইলেন। এই সময়কালেও তিনি একের পর এক পরিকল্পনার মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম হয়েছিলেন। তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে বিপ্লবী বিনয় বসুর হাতে মারা গেলেন সাহেব লিমান। ক্রুদ্ধ ইংরেজ প্রশাসন মাস্টারদাকে জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে এবং মাস্টারদাকে ধরিয়ে দেওয়ার জন্য গভর্নমেন্ট 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। অনেক বছর আত্মগোপনে থাকার পর 1933 সালে মাস্টারদা ধরা পড়ে। ব্রিটিশ সরকার তাকে নির্মম অত্যাচার করে এবং 1934 সালের 12 জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া। তার সাহস ও আত্মত্যাগ আমাদের চিরদিন অনুপ্রেরণা যোগাবে। ভগৎ সিং জন্মগ্রহণ করেন 1907 সালের 28শে সেপ্টেম্বর পাঞ্জাবের একটি দেশপ্রেমিক পরিবারে। ছোট থেকেই তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করার স্বপ্ন দেখতেন। ছাত্রজীবনে বিপ্লবী চন্দ্রশেখর আজাদের সঙ্গে ভগৎ সিংয়ের সাক্ষাৎ ঘটে। 1923 খ্রিস্টাব্দে চন্দ্রশেখরের হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যপদ গ্রহণ করেন ভগৎ সিং। ভগৎ সিং নিজেও নওজওয়ান ভারত সভা নামে একটি যুব সংগঠন তৈরি করেছিলেন 1925 খ্রিস্টাব্দে। ভগৎ সিংয়ের অনুগামীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামপ্রসাদ বিসমিল, রওশনলাল, আশফাকুল্লাহ, দীননাথ, অবধ বিহারী প্রমুখ। 1925 খ্রিস্টাব্দের 8ই অগস্ট রেল ডাকাতিকে কেন্দ্র করে যে কাকোরি ষড়যন্ত্র মামলা শুরু হয়, সেখানে ভগৎ সিং অভিযুক্ত হননি, যদিও তিনি অন্যতম পরামর্শদাতা ছিলেন। তারপর 1928 খ্রিস্টাব্দে ভগৎ সিং হিন্দুস্তান পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। তবে রুশ বিপ্লবের সমাজতান্ত্রিক আদর্শে তিনি ওই দলে নতুন নামকরণ করেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। 1928 সালে ব্রিটিশ পুলিশ লালা রাজপথ রায়কে নির্মমভাবে প্রহার করে, যার ফলে তার মৃত্যু হয়। এর প্রতিশোধ নিতে ভগৎ সিং তার দল ব্রিটিশ পুলিশ অফিসার সান্ডার্সকে হত্যা করেন। 1929 সালে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত ব্রিটিশ সংসদে বোমা বিস্ফোরণ করেন।
যাতে কাউকে আহত না করেই ব্রিটিশদের অন্যায়ের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এরপর তারা ধরা পড়েন এবং আদালতে বিপ্লবী চিন্তাধারা প্রচার করেন। 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ব্রিটিশ সরকার ফাঁসি দেয়। মৃত্যুর আগে ভগৎ সিং বলেছিলেন, ইনকলাব জিন্দাবাদ, যা আজও স্বাধীনতা সংগ্রামের প্রতীক। এই দুই মহান শহীদের আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে। তারা আমাদের শিখিয়েছেন সত্যের জন্য লড়াই করতে কখনো ভয় পাওয়া উচিত নয়। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে স্বাধীনতা পাওয়া কতটা কঠিন ছিল। কিন্তু শুধু বাইরের স্বাধীনতা নয়, আমাদের মনে ও চিন্তায়ও স্বাধীনতা থাকা দরকার। কঠোর পরিশ্রম, একাগ্রতা ও আত্মসম্মান, এই তিনটি বিষয় সফলতার স্তম্ভ। নিজেকে শক্তিশালী কর, অভ্যন্তরীণ স্বাধীনতার জন্য লড়াই কর এবং বিশ্বকে দেখিয়ে দাও আমরা ভারতীয়রা কি করতে পারি।